তুই সপ্তাহে 6 দিনে 10টা শট পড়াও তো তাহলে বড় বলেই শুনে নাও, তোমাদের হচ্ছে অঙ্কের আগামী দিন পড়া কি কি থাকছে? 9 থেকে 15। ও না না না, লেখা আছে, ভালো করে দেখো। 9 থেকে 11, 16 থেকে 17 একসঙ্গে লেখা আছে। 203 আর 204। 9 থেকে একদম 17 পর্যন্ত। ও না, 9 থেকে 11, 12, 13, 14 বাদ, তারপরে 15, 16, 17। এ না, এটা আমি কোন অধ্যায় দেখছি? দাঁড়াও। হ্যাঁ, 9 থেকে 11 আর 16 আর 17, ঠিক আছে? লিখলে লিখে নাও, এমনি তো খাতায় লেখা আছে। দাও দেখি কি কাজ করেছো। দাও। ভেদ মানে ভেদ করে দাও। ভেদ অঙ্ক দেখো, বইতে লেখা আছে। ভ্যারিয়েশন যত সম্ভব দেখো। না না, আমি ভাবতাম তো, আমি এটাই ভাবছি তোমাদের মতো বয়সে এগুলো হয়, আমাদের সময় হয়েছে, হয়নি তা না। তাই বলে এত আলোচনা আমরা কোনোদিন করিনি, বা কেউ করতো না। কি আলোচনা করি সব ফালতু বিষয়। কে এই তো 13 পেজ না, এই যে সূচিপত্র বার করে দেবো, লেখা আছে ভেদ মানে ভ্যারিয়েশন। ভেদ মানে কি বলতো, বিভিন্ন ধরন। দেখো, অঙ্ক ছোটবেলা তো অনেক নিয়মেই করছো। দেখো, ছোটবেলা সর্বপ্রথমে এমনি শেখানো হতো যে একটা গাছে একটা বাকি আছে, দুটো গাছে কটা, মানে এরকম থাকতো না। মানে একটা আপেলের দাম 4 টাকা হলে না, ওটা বলছি না। ধরো দেওয়া ছিল না, একটা আপেলের দাম যদি 5 টাকা হয়, 4টে আপেলের দাম কত? 20 টাকা। তারপরে এইটার নিয়ম শেখানো হলো, ঐকিক নিয়ম। তারপরে আস্তে আস্তে উপর দিকে হলো সমানুপাত, অনুপাত শেখানো হলো। তারপরে হলো ত্রৈরাসিক নিয়ম। তারপরে সেম জিনিস সময় কার্যের জন্য অ্যাপ্লাই করা হলো ওইভাবে। কি? হ্যাঁ, লসগু গসগু শিখেছো। মানে বিভিন্ন একটা জিনিস অঙ্ক আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এই দেখো, পুলিশ এসছে, যা খুশি এসছে, তুমি বকো না তো, তাহলে হবে। তুমি এত বকছো কেন? কোনটা? ও জানা না কিছু। আচ্ছা, তোমাদের হচ্ছে বিজ্ঞান আজকে করিয়ে দেবো, পরীক্ষার আগে করে দেবো। আমাদের যে অঙ্কের যে সিরিজটা চলছে ওটা শেষ হতে দাও, করিয়ে দেবো। আচ্ছা, তোমাদের হচ্ছে 94 পেজ থেকে আজকে 99 পেজ পর্যন্ত পড়ানো হবে জীবন বিজ্ঞান। ধৈর্য ধরে বসবা, তাহলেই হবে। 94 থেকে 99। হ্যাঁ, যদিও 94 বেশি কোশ্চেন নেই। দেখো, 94 পেজে সবার প্রথমে আসবে কি, অভিব্যক্তি। আমরা পড়ছিলাম অভিব্যক্তি মানে কি, ইভলিউশন। অভিব্যক্তি মানে আগের দিন কোশ্চেন বোঝাবো, সব বোঝাবো ছুটির পরে। বলছে জৈব অভিব্যক্তি মতবাদ। দেখো, সবার প্রথমে কি থাকছে, ল্যামার্কবাদ। মানে অভিব্যক্তি ঘটলো কি করে? প্রথমে পৃথিবীর সৃষ্টি হলো, পৃথিবীতে জীব তৈরি হলো, এককোষী থেকে বহুকোষী, অল্প করা কোশ্চেনই আছে। তারপর না, কেউ নেই। তারপরে হলো কি, একটা প্রাণী মানে এককোষী জীব থেকে বহুকোষী জীব হলো, তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি, অভিব্যক্তি, তাই না? তাই জৈব অভিব্যক্তি মতবাদের ক্ষেত্রে ল্যামার্ক একটা কথা বলেছিল। ল্যামার্ক বলেছিল যে পরিবেশের একটা প্রভাব আছে। ল্যামার্ক কি বলেছিল?
পরিবেশের একটা প্রভাব আছে। কি বলছে? ল্যামার্কের মধ্যে জীবের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। যেমন মাটি, খাদ্য, তাপমাত্রার উপর প্রভাব ফেলে এবং এই কারণে প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে। যেমন উদাহরণ দাও, কোন প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে? পাখি পাখি শীতকালে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু চলে যায়, কচ্ছপ ইত্যাদি। এবার চলেছে অঙ্গের ব্যবহার এবং অন্য অব্যবহারের সূত্র। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য উদ্ভিদের এই জীবেদের বিভিন্ন অঙ্গের কিছু কিছু অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার হয়েছে, কিছু কিছু অঙ্গের একদম ব্যবহারই হয়নি। সেই জন্য ওটা অব্যবহারের ফলে ক্রমাগত কি হয়ে গেছে? অবলুপ্ত হয়ে গেছে, আর নেই মানুষের শরীরে বা প্রাণীদের শরীরে। আবার কিছু কিছু আছে যে অঙ্গগুলোর ভালো বিকাশ ঘটেছে। যেমন দেখবা খরগোশ, খরগোশের কান কেমন হয়? লম্বা লম্বা হয়, শোনার উপযুক্ত, তাই না? আবার দেখো মানুষের কান অন্য ধরনের, গরুর কান অন্য ধরনের, তাই না? আবার দেখো মানুষ তো হনুমান থেকে এসে সবাই জানি হনুমানের লেজ ছিল, কিন্তু মানুষের লেজ নেই। এটা কি করে বোঝা গেল? না, শিম্পাঞ্জি দেখেছো? শিম্পাঞ্জির লেজ বড় হয় অত বড়? হয়তো খেয়াল করোনি। খেয়াল করেছো কোনোদিন? শিম্পাঞ্জির লেজ দেখো ছোট হয়, ওইখান থেকে বুঝতে পারা গেছিল। অনেক সময় বোঝাও যায় না। আচ্ছা, দেখেছিলে। এরপর চলেছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তর। কোশ্চেন ওটা ব্যবহারের না ব্যবহারের বলে। যেমন মনে করো তুমি পড়াশোনা করছো না, যে মাধ্যমিকটা পাস করবো তুমি, তোমার মনে হবে কি জীবনে পড়োইনি, পুরো অবলুপ্ত হয়ে যাবে, শুধু অ ক খ আর মাতৃভাষা মনে থাকবে। এটা হচ্ছে যেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। হ্যাঁ, তাহলে ইংরেজিটা মনে থাকবে, যেটা ভালো করে করছো সেটা মনে থাকবে, যেটা খারাপ করে করছো সেটা মনে থাকবে না। খুব সাধারণ হিসাব। লাগবে না, লাগে না, কি করা যাবে? সায়েন্সে না লাগাতে পারলে কি করা যাবে? আচ্ছা, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বলছে দেখো, পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। যেমন হচ্ছে যদি দেখো পায়রা, তাহলে পায়রার কাজ কি? উড়ে বেড়ানো। তাহলে পায়রার যে নতুন বাচ্চা পায়রা হবে ছোট, সে কি হবে? সে উড়তে সক্ষম হয়ে থেকে 14-15 দিন বাচ্চা উঠতে পারে পায়রা। আবার দেখো উটপাখি আগে আকাশে সুন্দর উড়ে বেড়াতো, তারপরে মনে হলো উড়ে কি হবে, শুধু দৌড়ে বেড়াতো, তাই এখন কি হলো? ওর পাখনা ছোট হয়ে গেছে, পা বড় হয়ে গেছে, ওই জন্য উটপাখি আর কি হয়? উড়তে পারে না একদম। পা কাজে লাগতো বেশি, যত বড় পা তত বেশি দৌড়াতে পারবে জোরে জোরে, ওই জন্য। এবার চলেছে নতুন প্রজাতির উৎপত্তি। যেমন যেমন ব্যাপারটা হচ্ছে কি, দেখো এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম, দেখো ছোট 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 পার্থক্য। এতক্ষণ ধরে কি বললাম? অনেকগুলো ছোট ছোট পার্থক্য বললাম, কিন্তু যখন অনেকগুলো এরকম ছোট পার্থক্য থাকবে একটা জীবের মধ্যে, সেক্ষেত্রে নতুন জীব তৈরি হবে। যেমন মনে করো হনুমান আর মানুষের কথা ভাবো। একটা বানরের প্রজাতি ছিল যার নাম এপ, যার নাম যেগুলোকে বন মানুষ বলা হতো। একটা প্রজাতি ছিল এপ, এপ। প্রথমবার শুনলে? আচ্ছা, তাই এই যে এপ ছিল, এপের বৈশিষ্ট্য হনুমানের থেকে আলাদা ছিল একটুখানি, একটুখানি উঁচু লম্বা ছিল, হয়তো দু পায়ে বেশি সময় দাঁড়াতে পারতো, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে কিছু করতে পারতো। মানুষ আকাশে উঠবে কি করে? মানুষের ডানা গজাবে নাকি? মানুষের শারীরিক খুব একটা পরিবর্তন হবে না, মানুষের শরীর ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে যাওয়ার দিকে যাবে এবং মানুষের মস্তিষ্ক টিকে থাকবে। কারণ মানুষ তো মস্তিষ্ক, আমি কম্পিউটারে আজকে কাজ কেন করছি? আমি তো লাইব্রেরি গিয়েও পড়তে পারতাম, তাই না? কম্পিউটার আগে গুগলে সার্চ করতে, এখন কেউ গুগলে সার্চ করে না, আমি তো করি না, আমি এআই সিস্টেম ইউজ করি, চ্যাটবট ইউজ হয়, যে আমি জাস্ট বলবো এটার উত্তর চলে আসে। তার মানেটা কি? আমি আগে মাথা খাটাতাম যে এত ওয়েবসাইট আছে, ওইখানে ভালো বই আছে, ওখানে আছে, ওই নাও দিতে পড়ো। কিন্তু এখন কি হচ্ছে? সব এই কম্পিউটারের মধ্যে ঢোকানো আছে, কম্পিউটারকে প্রশ্ন করো, কম্পিউটার হাজারখানা বই পড়াশোনা করে 2 সেকেন্ডের মধ্যে উত্তর পরিষ্কার লিখে দিচ্ছে। সুতরাং আমি বই ঘাটতে যাবো কেন? তাহলে আমি স্মার্ট কি করে হলাম, তাই না? হিসাব পরিষ্কার এটাই বলছে। আমি, হ্যাঁ, তারপরে তো উইকিপিডিয়া আছে, আগে মানুষ উইকিপিডিয়া ঘাটতো, আমিও ঘেটেছি তোমাদের বয়সে, তো উইকিপিডিয়া ঘেটে কি হবে, তাই না? তো এই জন্য বলছি, মানুষের কি হচ্ছে কি, মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটছে, মানুষ চেষ্টা করবে আরো কি মস্তিষ্কের বিকাশ ঘটানো। আচ্ছা, এরপরে চলে আসি যে যেমন কথা বলি, যেমন হচ্ছে এই কিছুদিন আগে স্টিফেন হকিংস নাম শুনেছো? স্টিফেন হকিংস আধুনিক ফিজিক্সের, হ্যাঁ, বিকলাঙ্গ ছিল ছোটবেলা থেকে। তার শুধু সারা শরীর কোনো অঙ্গ নড়াতে পারতো না, শুধু মস্তিষ্কটাই অ্যাক্টিভ ছিল। এবার ওর মস্তিষ্কতে যা চলছে তার জন্য ওকে একটা গিফট করা হয়েছিল ইন্টেল কোম্পানির তরফ থেকে, কম্পিউটার। সে যা কিছু ভাবতো সব কম্পিউটারের স্ক্রিনে পরিষ্কার দেখা যেত। হ্যাঁ,
কম্পিউটারের মাধ্যমে। এই টেকনোলজি জানতে তোমাকে পড়তে হবে প্রচুর। ব্যাপারটা কি বলতো, এই যে সবকিছু যেগুলো যে অ্যাডভান্স জিনিসপত্র, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, কম্পিউটার, ফেসবুক, যা তোমরা দেখছো, এই ব্যাপারটা আমাদের এখানে আমরা জানি কম এই কারণে, কারণ আমাদের ছোটবেলা থেকেই সেইভাবে পালন করা হয় না। তোমাদের আমি বলছি, ও তো ওই ওই করছে, তাহলে এখন তুমি কি করে শিখবা তুমি বলো? যেমন একটা উদাহরণ দিই, আমাদের একটা বন্ধু ছিল এই কিছুদিন আগে, ও সায়েন্টিস্ট হলো, ফেসবুকে বোধহয় আমি পোস্ট করেছিলাম, ওর নাম ছিল বিশ্বরূপ। ওর নাম ছিল সায়েন্টিস্ট, পিএইচডি করছে, মানে সায়েন্টিস্ট। তা দিগনগরে দু একটা আছে, চিন্তা করো না। সায়েন্টিস্ট বা কি, যে নতুন কিছু আবিষ্কার করছে। তা ও হচ্ছে প্রচুর ভালো পড়াশোনা, আমরা 11-12 পড়তাম, এক জায়গায় বায়োলজি পড়তাম। একটু পাগল টাইপের ছিল, স্যার ধরে আনতো বাড়ি থেকে, তুলে আনতো, মাথা বিগড়ে যেত ওর মাঝে মাঝে। হ্যাঁ, মাথায় সমস্যা ছিল। হ্যাঁ, ও বাবা, ক্রিস্টাল ক্লিয়ার পড়া। মানে যখন মাথা খারাপ ছিল কটা দিন, তখন কিছু করতো না, তাও স্যার ধরে ধরে আনতো। আমাদের স্যার লুঙ্গি পরে, গামছা নিয়ে, এই না এই সাইকেল নিয়ে যেত, দিয়ে গামছাতে বেঁধে নিয়ে চলে আসতো। ও পড়াশোনায় খুব ভালো ছিল, তো মাঝখানে একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, আমি কোথায়, ও বাবা, ওরা ভীষণ ভালো ছিল। ওর পাগল টাইপের হয় না, ওদের সঙ্গে আমাদের মেলে না। যাই হোক, তো ও হচ্ছে তারপরে আর প্রবলেম না, পাগল হয় না। তারপরে তারপরে অটোমেটিক ঠিকঠাকই ছিল। তারপরে উচ্চ মাধ্যমিক ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে চাকদা কলেজ থেকে। তারপরে এমএসসি করেছে কল্যাণী থেকে। না না না, এমএসসি হচ্ছে আইআইটি থেকে করেছে, ও বোধহয় ওই আইআইটি দিয়ে, জেই দেওয়ার পর আইআইটি দিয়ে করেছে, জেই অ্যাডভান্স দেওয়ার পর আইআইটি থেকে করেছে। এবার ওটা করতে ওখানে করার পরে ওখানে, আচ্ছা, ওখানে ইন্টিগ্রেটেড পিএইচডি পেয়েছিল সরাসরি, যে এমএসসি করার সময় পিএইচডি পাবে একসঙ্গে। আইআইটি ব্যাঙ্গালোর। ম্যাথটা বেশি লাগে, ফিজিক্স বেশি লাগে। তারপরে এখন এবার ব্যাপার ওই লেভেলে গেলে কি বলতো, বেশিরভাগ বিদেশি কলেজ থেকে আছে, যেমন স্ট্যানফোর্ড, তারপরে জাপানের প্রচুর ইউনিভার্সিটি আছে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, এইসব জায়গা থেকে আছে। যায়নি আমাদের এখানে একটা এখানে বলতে কি ভারতের মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়ার মেডিসিন নাম শুনেছো? এটা ফিজিক্সের, মানে মেডিসিনালের ফিজিক্সের একটা অংশ আর কি, ঠিক আছে। নিউক্লিয়ার মেডিসিন নিয়ে পড়াশোনা করছিল কতদিন, পিএইচডি লেভেলে। তারপরে এখন পারমাণবিক শক্তি যেখানে তৈরি করা হয়, সেরকম একটা রিসার্চ কেন্দ্রে রিসেন্টলি বোধহয় জবই পেয়েছে। হয় জব, ওখানে কি বলো, জব বলে কিছু নেই, তোমাকে সেগুলো রিসার্চই করতে হবে। এবার এগুলো কারা পারে বলো তো, যারা টাকা পয়সা নিয়ে একটু কম ভাবে। তুমি যদি ভাবো যে আমি রিসার্চ করতে করতে কোটি টাকা ইনকাম করব, তাহলে তুমি ওগুলো করতে পারবে না, তোমার মাথা সেদিকে কাজ করবে না। তুমি যদি ভাবো যে আমি ব্যবসা করবো, তাহলে কোটা কাজ করবে। যদি মনে করো আমি কিছু করে যাও না, এপিজে আব্দুল কালামের কথা ভাবো, সে তো ইনকাম তো কিছু করেনি। ওর দুটো প্যান্ট ছিল, একটা কোট ছিল, একটা ভগবদ্গীতা ছিল, আর একটা ওর শাস্ত্রের কি ছিল, মুসলিমদের কি বলে এটা, কোরআন ছিল, এই আর কিছু ছিল না ওর কাছে। ওর সম্মান কত ভাবো, এই জিনিসগুলো অনেক ভাবতে হয়। যাই হোক, হ্যাঁ, রেডিয়েশন থাকে না, যদিও সে ঢেকে ঢুকে করায় আজকের দিনে, সামনে থেকে কেউ কিছু করে না। আগেকার দিনে সায়েন্টিস্টরা করতো হাতে নিয়ে, আমি যেভাবে টেস্ট টিউবে দেখায়, আগেকার লোক টেস্ট টিউবে নিয়ে ওরকম করতো, মরে যেত তো, বলছি তো। এবার মানুষ জানতে পারে আস্তে 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 আস্তে। যাক, এরপরে চলে আসি ল্যামার্কের মতবাদের সপক্ষে যুক্তি। যেমন স্থলচর পাখি, যেমন মনে করো হাঁস, হ্যাঁ, হাঁস স্থলচর, স্থলে থাকে, ডিম পাড়া স্থলে, কিন্তু ও কি করতো, মাছ খেতে যেত জলে। মাছ যখন খাবে সাঁতার কাটতে হবে, ওই জন্য পা গুলো কেমন হয়, হাতগুলো বা পা গুলো কেমন হয়, পা থাকে, এগুলো সব চামড়াতে জোড়া জোড়া থাকে না, যাতে কি হয়, সাঁতার কাটতে বা প্যাডেলিং করতে সুবিধা হয়। এই জন্য হাঁসের ওই পদকে কি বলা হচ্ছে, লিপ্ত পদ। এরপরে দেখো লেখা আছে যে ল্যামার্কের মধ্যে খর্ব গলাযুক্ত জিরাফ, মানে মনে করি ছাগল বা গাধার মতো কিছু জীব, যেগুলো জিরাফের মতো দেখতে, কালারটা ওরকম ছিল, দিয়ে ঘুরে বেড়াতো। দিয়ে একদল জিরাফের, ওরকম জিরাফের যেগুলো গলা উঁচু ছিল না, ইচ্ছা হলো কি আমি একটু উঁচু গাছের পাতা খাবো। মানুষ ইচ্ছা হতেই পারে, তো ওই হতে হতে কি ওই বংশের প্রজাতিরই পুরো ইচ্ছা হয়ে গেল কি উঁচুই খাবো, নিচুতে আর যাবো না। ছাগলের কি করে, ছাগল ঘাস খায়, জিরাফ কি করছে, উপরের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবার কি হলো, ঘাড় আস্তে 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 কি হলো, লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে বড় হতে হতে কি হয়ে গেল, কি না, জিরাফ সাধারণত মানুষ, শান্ত মানুষ না, তাই বলে যদি শান্ত বলতে কি বলতো, যদি তুমি গিয়ে জ্বালাতন করো, পায়ে গিয়ে জড়িয়ে ধরো কেউ, তাহলে তো লাথি মেরে ফেলবেই,
এরপরে সত্যি বলা উচ্চ পরীক্ষা দিয়ে বলা এগুলো থিওরি, এগুলো এক একটা আবিষ্কার করতে কয়েক বছর লেগেছে, কয়েক সায়েন্টিস্টের জীবন চলে গেছে, আমরা হাস্যকর ভাবে পড়ছি। সত্যি আছে এগুলো মতবাদ, এগুলো হতেই পারে, তাই না? এরপরে যেমন অঙ্কিতের কথা ভাবো, অঙ্কিতের বাবা খুব লম্বা, আর্মিতে চাকরি, তো অঙ্কিত লম্বা হয়নি? তো হয় দেখো জিনগত কারণে। দুজনেই পেট আমি তো লম্বা। তুমি বাবার বয়সে গিয়ে বেটে হয়ে যাও, বাবার বয়সে গিয়ে তুমি বেটে হয়ে যাও। কেন? 18 বছর পর আর খুব একটা হাইট বাড়ে না, তারপর আস্তে আস্তে নিচু হয়। না আমাদের বাড়ির মধ্যে ঠিক আছে, লম্বা কেন? হতেই পারে। এবার শোনো, ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ দেখো। ব্যাপার যে ল্যামার্ক কি বললো, যে যদি কোনো একটা জীব কোনো একটা অঙ্গের ব্যবহার না করে তাহলে কি হবে, সেটা বিলুপ্ত হয়ে যাবে। তাই এবার বিজ্ঞানীরা বুদ্ধি খাটালো যে ঠিক আছে আমি এবার ইঁদুর পুষবো। প্রতিভা কি করলো, ইঁদুরের লেজ কেটে দিল, একটা ছেলে ইঁদুর একটা মেয়ে ইঁদুরের লেজ কেটে দেওয়া, তাহলে লেজ নেই, লেজের ব্যবহার করছে না, তাদের মধ্যে প্রজনন ঘটলো, নতুন ইঁদুর তৈরি হলো, তাদের লেজ আছে। ওই ইঁদুরগুলো আবার লেজ কেটে দিল, হয়ে গেল, তাদের মধ্যে প্রজনন করলো, আবার নতুন ইঁদুর হলো, তাদের আবার লেজ কেটে দিল। এই করে করে মোটামুটি 1-150 খানা প্রজন্ম চলতে থাকলো, বা তারও বেশি, কয়েক বছর ধরে রিসার্চ চলছে। ইঁদুর তো খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে, কিন্তু দেখো লাস্টে গিয়ে ইঁদুরের যে লেজ বেরোচ্ছেই বেরোচ্ছে। ইঁদুরের লেজ বিন্দু মাত্র ছোট হয়নি। এটার মানে কি হলো, যে কোনো অঙ্গের ব্যবহার করবো না বলে সেটা বিলুপ্তি টুক করে হয়ে যাবে এমন কোনো বড় বিষয় নেই। আচ্ছা, হ্যাঁ ওর তো না ওই দুধটা। হয় ওটাই বলছি। এবার ড্রসোফিলায় আসি। ড্রসোফিলা, আচ্ছা ড্রসোফিলা মাছি তোমরা দেখেছো, দেখবে যে ওই আলু রান্না করে দেখা যায়, এবার আলু বা কোনো ফল যদি কেটে রাখা যায় না, দেখবে ছোট ছোট সাদা পাখনাওয়ালা মাছি ঘুরে বেড়ায়, হ্যাঁ ওটা হচ্ছে এগুলো ভালো হয়। লেবুতে ভালো, ওটা হচ্ছে ড্রসোফিলা। তাহলে মাছিকে পরপর 60 জনু ধরে, মানে 60টা প্রজন্ম ধরে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে কোনো মাছি অন্ধ হয়ে জন্মাতে দেখা যায়নি। মানে অন্ধকারের মধ্যে শুনবা যে আগেকার অনেক বিপ্লবীরা ছিল যাদেরকে কয়েক বছর অন্ধকার জেলের মধ্যে ভরে রাখার পরে যখন একদম অন্ধকার, যেখানে বিন্দু মাত্র আলো নেই, যখন আলোর মধ্যে আনা সে আর দেখতে পায় না, অন্ধ হয়ে যায়। এমনকি দেখা গেছে আগেকার দিনে। হুম, এবার আগেকার দিনে শাস্তি এরকম ছিল। এই সত্যি হয়। হুম, এবার চোখের মানে রেটিনা যদি সেভাবে কাজ না করে, যেভাবে দেখবে মানুষ এখন বলে না কুঁড়ে হয়ে যাচ্ছে, ব্যায়াম করা দরকার, কেন বলে? আগে মানুষ সবার এটাই কাজ ছিল, দৌড়াদৌড়ি করবো, ওই যে হাতি ভালা সব নিয়ে তাড়া করবো, শুয়োরকে দিয়ে মারবো, দিয়ে ধরে পুড়িয়ে খেয়ে নেবো। দৌড়াদৌড়ি হচ্ছে, হয়ে গেলো। তারপরে কি চাষবাস এলো, কুদাল নিয়ে মাটি চলে যেত, কাজবাজ করে বাড়ি আসতো। বাড়িতে বাসন মাজাটা ছিল, এখন তো সব মেশিন চলে এসছে, কাজ করছে কম্পিউটারে, রেকর্ড হচ্ছে ভিডিও, তাই না? তাও তো দুদিন পরে কম্পিউটারে আমি যদি লিখি তাহলে তো আর হলো না, কোনো কথাই নেই। আগে আমাদের হাত দিয়ে লিখতে ইচ্ছে করতো, এখন ভয়েস টাইপিং চলে এসছে। আর টাইপ করতে তাহলে এই যে কুড়েমিগুলো এসেছে, যেমন আগেকার দিনে কি হতো, মা সারাদিন খাটতো, মা আমার বলতে ঠাকমা আর কি, সকাল প্রথমে ভোরবেলা উঠতো, ওদের কাজকর্ম করতো, দিয়ে গুল ভাঙতো, কয়লার গুল ফটাস ফটাস করে ভাঙতো, দিয়ে ওটা আগে উনুন দিত, ওটা ধরতো, দিয়ে চামা হতো, দিয়ে পরোটা মরোটা হতো, সবকিছু এক লোক করে ফেলতো গুলের উপর। আগেকার গ্যাস ছিল না তো, এখন এসছে, তাহলে খাটতো না মানুষ আগে, এখন খাটছে না, তাই বলকে আমাদের হাত পা চলে গেছে, শুধু মানুষ মাথা বেঁচে আছে, এমন তো কিছু নেই। ওটাই বলছে। এরপরে ল্যামার্কের ত্রুটি, এর খুব ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 96। বলছে অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চারণের পক্ষে, এই কথা না, কি সাপেটা একবার পড়ে নিও তাহলে হবে। অর্জিত গুণাবলীর বংশ পরম্পরায় সঞ্চারণের ফলে কোনো পরীক্ষায় যথেষ্ট ধনাত্মক সাক্ষ্য দিতে বিফল হয়েছে, মানে ল্যামার্ক যে ওই কথাগুলো রিসার্চ করে বা তার ধারণা দিয়ে লিখে গেল, সেটার বাস্তব প্রমাণ তো চাই। তা যখন নতুন যুগের বিজ্ঞানীরা ওইটা নিয়ে রিসার্চ শুরু করলো, মানে মনে হয় আমি পিএইচডি করছি যে ল্যামার্ক বাচ্চা ঠিক আছে কি নেই, তাহলে আমি কি করবো, ইঁদুরের লেজ কেটে কেটে দেখবো যে হয় কি হয় না, দেখবো যে হচ্ছে না, তাহলে কি বলবো, ল্যামার্ক বাদ ভুল। বুঝতে পারলাম যে আমাকে লিখতে হবে সিদ্ধান্ত, তাহলে কি বলা যাবে, তখন লিখতে হবে কি অর্জিত গুণাবলীর বংশ পরম্পরায় সঞ্চারণের পক্ষে কোনো পরীক্ষায় যথেষ্ট ধনাত্মক সাক্ষ্য দিতে বিফল হয়েছে। জিরাফের ক্ষেত্রে গলা লম্বা হওয়ার ব্যাপারে যে সজ্ঞান প্রচেষ্টার কথা বলা হয়েছে তা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না। এমন তো কিছু উদ্ভিদ থাকতে পারে যাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, যে জিরাফ আমাকে খেয়ে নিচ্ছে বলে আমি উঁচু হয়ে যাব, উদ্ভিদ উঁচু হতে তো দেখা যায়নি, তাই না? এই কারণে। এবার কি হয়েছে, সাপে কি বলেছে, ওই যে ও সাপ, এ দেখো সাপের পূর্বপুরুষ গিরগিটি বা টিকটিকির মতো জীব, সাপের পূর্বপুরুষ গিরগিটি ভালো করে দেখবে, গিরগিটি বা টিকটিক, টিকটিকি যদি হাতে নাও দেখবে যে উপরে আঁশ আছে, টিকটিকির আঁশ থাকে,
জানো? হাত দিলে কেটে পড়ে যায়, সাপের তো ওটা অভিযোজন, গিরগিটিরও কেটে যায়, বুঝতে পেরেছো? এবার সাপ, এবার দেখো গিরগিটি থেকে সাপ কি করে এলো। বলছে যে গিরগিটির, হ্যাঁ ওটা কোনো বড় বিষয় না। জানতো মোরা অনেক কিছু আছে। এই ক্লাস 11, হ্যাঁ 12 প্রজেক্ট থাকে, যে একটা জীব ধরে এনে ফরমালিনের মধ্যে চুবিয়ে রাখতে হবে। তাই এরকম অনেকে করে, দেখো অনেকে বলছিল মাছ, ভয় লাগে মাছ, মেয়েরা মাছ করবে, জীবনে মাছ কাটেনি। এইবার ওই মাছের পেটটা কেটে ওর নাড়িভুড়িগুলো তো বার করতে হবে, ও করেনি, জ্যান্ত মাছ জলের মধ্যে ধরে প্যাকেটের মধ্যে ভরে নিয়ে চলে গেছে কলেজ স্কুলে। কেউ হচ্ছে ব্যাং, ওই জ্যান্ত ব্যাং মারেনি তো, নাড়িভুড়িও বার করে, কষ্ট হবে তো, দিয়ে ধরে নিয়ে জলের মধ্যে, অনেকে ফরমালিন কিনে নিয়ে 80 টাকা বোতল, কষ্ট হবে কিন্তু, দিয়ে সোজাসুজি জলের মধ্যে ধরে নিয়ে চলে গেছে। এবার স্যার এখন বুঝেছে যে এইভাবে এইভাবে তোমরা খাতা লিখবা। হঠাৎ করে দেখা গেলো কি কার কৌটোর উপর দিয়ে জোরে করে মাছ লাফিয়ে টেবিলে। স্যার বলছে কি হলো, মাছ এলো কোথা থেকে? দেখা যায় এত বড় জার ছিল, ও জানে যে ও অ্যাকোয়ারিয়াম বানিয়ে এনেছে, এত বড় জার, ওর মধ্যে জল ভরে রুই মাছ এনেছে ছোট্ট একটা, সেই চারা বোনা হয় না, এত জোরে মেরেছে, মুটকি খুলে সুজা টেবিলে। কেউ ব্যাং আছে, ব্যাং ডাকছে কক 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 করে, কি অবস্থা। হ্যাঁ কে, ওরা তাও কেটে আনেনি, ওর নাম্বার একটুখানি কেটে দেওয়া হয়েছে। সেই স্কুলের স্যার দেখলে এগুলো কিছু বলে না, ও জানে ছেলেপিলি ভয় পেয়েছে। আমার ছিল আরশোলা, তখন সারা জীবন আরশোলা, বাথরুমে গেলেই 10-12টা আসলে এমনি চোখে পড়তো। যেদিনকে ধরতে গেছি কিন্তু একটাও নেই। আমি রোজ সকালবেলাও দেখে গেলাম যে হ্যাঁ এখানে আরশোলা আছে, বিকেলবেলা সেদিনের পরে আর আরশোলা দেখা যাচ্ছে না বাড়িতে, কোথাও আরশোলা নেই। হ্যাঁ তারপরে রাত 2টোর সময় গিয়েছি, নেই মানে 2টোর সময় তো বেরোয়, দিয়ে হ্যাঁ 2-4টে ছিল, দিয়ে ধরেছি। ধরার পরে দেখি একটা ছেলে একটা মেয়ে দিতে হবে। এবার দেখো আমার ধরা পড়েছে 2টো ছেলে একটা মেয়ে, ও বুঝে যায়, পড়বা আসলে নেই তখন বুঝবা। এইবার হয়েছে কি, তাহলে একটা ছেলে একটা মেয়ে দিতে, মেয়েটার 5টা পা ছিল, আসলে 6টা পা হয়, কি করা যায়? ছেলে দুটো সুস্থ ছিল, তাহলে আমি কি করলাম, 2টো ছেলেকে মেরে ফেললাম, একটা মেয়েকেও মেরে ফেললাম, ফরমালিন দিয়ে চুবিয়ে মেরে ফেলেছি। দিয়ে তখন আবার গ্লাস ট্লাস পরতাম, কোথায় পাবো টাকা, নেই, ও হাত দিয়েই সব জ্যান্ত আসলে মর। শোনো এবার, এবার দেখলাম যে 6টা পা দরকার, 5টা পা আছে, কি করা যায়? একটা ছেলে আসলে একটা ঠ্যাং খুললাম, খুলে ফেভিকুইক দিয়ে মেয়ে আসলে ওই জায়গাটায় লাগিয়ে দিলাম, 6টা পা হয়ে গেল। দিয়ে ওই ছেলেটাকে ফেলে দিলাম, ও মরে গেল, আর কি করা যাবে। দিয়ে 2টো আসলে নিয়ে চলে গেলাম। বিজয়ের যদি থাকে দেখবে এখনো দেখতে পাবো, যদি বিজয়ের যে ল্যাব আছে, আমার একটা কোটো ছিল লাল মুটকিওয়ালা, অনেকদিন হয়ে গেছে, যদি রাখে। আগে তো ব্যাংক কাটতে হতো, কাট 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 করে, না এখন ব্যাংক কাটা ব্যান, ব্যাংকের মতো বড় জীবকে মারা কোর্টের তরফ থেকে বন্ধ করে। মানুষ কাটা তো ইয়েতে দেখায়, MBBS এ। তুই বলে ও স্যার মানুষের তলায় না চর্বি থেকে, বলে চল ল্যাবরেটরিতে, একদম মানুষ কেটে দেখাবো, কুচ্ছি। না না, প্রথম মরা জ্যান্ত মানুষের পেট কেটে দেখাবে, তা হয় কখনো? মরা মানুষদের দেখাবে, তবে জ্যান্ত মানুষদের তোমার ট্রেনিং চলবে। আমরা তো মাঝে মাঝেই দেখি বন্ধুরা স্ট্যাটাস দেয়, ডাক্তার তো 2-একটা আছে, মানে সবাই যে বিফল তা তো না, কিছু তো সায়েন্সের ক্ষেত্রে তো এটাই হয়, সবাই গুড বয় ছেলেপিলে, যারা একদম নিচু লেভেল লোক সব WBB হয়, ফার্স্ট লেভেলে মানে একটা পরীক্ষাতেই চাকরি পেয়ে গেছে, মানে উচ্চ মাধ্যমিক পাস করতে গিয়ে একটু খাটতে হয়, ও WBB থেকে অনেক ভালো খাটনি করে শিখেছে, লেভেল আপ হয়ে যায়, কেউ তো সার্টিফিকেটে ভ্যালু আছে। না শোভন তো ছোটবেলাতে অনেক পড়াশোনায় ভালো, বিজ্ঞানে না, MTS, ওটা হচ্ছে ওই সরকারি অফিসে চাকরি করে। যাই হোক, এবার চলে আসি যে ল্যামারবাদে যে ত্রুটিগুলো পেলাম। দেখো বিষয়টা হচ্ছে কি, সবাই যে চাকরি করবে এমন তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, না না ওটা কোনো বড় বিষয় না। হ্যাঁ হ্যাঁ, নিয়তি টিয়তি কিছু নেই,
হয়ে গেছে। সেটা হতে এটা মানতে হবে, এটা 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 হ্যাঁ, নিয়তিটা ও তো ভবিতব্য, কিছু করার না, যেটা হওয়ার সেটা হবেই। যাই হোক, এবার শোনো নয়া ল্যামার্কবাদে আসি। এই শোনো, এই কথা না টাইম হয়ে যাচ্ছে। নয়া ল্যামার্কবাদে আসি। এই ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ না তাহলে মারার পরে তো অন্য ঘটনা ঘটতে পারে, এগুলো বুদ্ধি খাটাতে হতো। এতে কি দরকার মারামারি কেন? এরপরে কথা ছেড়ে দাও, অনেক কিছু হবে। নয়টা এই নয়া ল্যামার্ক মানে ল্যামার্কবাদ এই ত্রুটিগুলো হওয়ার পর তাহলে যারা যারা এই ত্রুটিগুলো বার করলো তারা নিশ্চয়ই বলে দেবে যে ল্যামার্কবাদ তাহলে কেমন হওয়া উচিত ছিল। তারা বলেছে কি নয়া ল্যামার্কবাদ দেখে নাও, বলছে বিভিন্ন বিজ্ঞানী যেমন স্পেন্সর, কোপ, প্যাকার্ড, অসবর্ন প্রমুখ ল্যামার্কবাদের সপক্ষে কিছু পরীক্ষা উপস্থিত করেছেন এবং বর্তমান বিজ্ঞানের আলোকে ল্যামার্কবাদের ত্রুটিগুলি দূর করে ল্যামার্কবাদকে নব কলরবে সাজিয়েছেন। এই রূপটি হচ্ছে নয়া ল্যামার্কবাদ। আচ্ছা, তার মানে এখানে পরিষ্কার কথা বলা যাচ্ছে কি বিভিন্ন বিজ্ঞানী আছে, দুটো অন্তত বিজ্ঞানীর নাম বলবা। কি বলবা? স্পেন্সর, কোপ ইত্যাদি। আরো বিজ্ঞানী প্রচুর আছে, ঠিক আছে। প্রমুখ বিজ্ঞানীরা ল্যামার্কবাদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেটার ভুল ত্রুটিগুলো নয়া ল্যামার্কবাদ বলে এইটুকুনি। পুরোটা এই প্যারা পুরোটা লিখবা, যে এই তত্ত্ব অনুযায়ী কথা বলুন। এখন জীবের অঙ্গের কার্যকরণ ও পরিবেশের সঙ্গে সম্পর্কই অভিযোজনের মূল বক্তব্য। এই জায়গাটা একটু মুখস্থ জায়গা, একটুখানি বোরিং লাগতে পারে। এবার চলে যাবে ডারউইন। আচ্ছা, ল্যামার্কের একটা বই ছিল, সে বইটার নাম কিন্তু ল্যামার্কবাদ। আচ্ছা, ল্যামার্কের মতবাদকে বলা হয় কি? ল্যামার্কবাদ। আর হ্যাঁ, একটা বই লিখেছিল সেটা ফিলোসফি জুওলজিক, ফিলোসফি জুওলজিক। আচ্ছা, এবার চলেছে প্রাকৃতিক ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে ডারউইন একটু অন্য ধরনের তত্ত্ব বললো, একই কথা যে অভিযোজনের ক্ষেত্রে ডারউইন কি বললো? ডারউইন বলছে যে কোনো প্রাণী কি করবে না করবে সেটা কোনো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে প্রকৃতি কেমন, যেমন প্রকৃতি তেমন আচরণ হবে, তাই তো? না না, প্রকৃতি না, প্রাণী সম্বন্ধেই বলছে যে যেমন প্রকৃতি হবে প্রাণী তেমন আচরণ করবে। আমি যদি এখন মেরু প্রদেশে যাই তাহলে ভাল্লুক কেমন দেখবো? সাদা, অবশ্যই সাদা হোক বা কালো হোক ওটা বিষয় না, তার শরীরে চর্বি থাকবে মোটা, গায়ে প্রচুর বড় বড় লোম থাকবে। আর যদি কুকুরের কথা বলি তাহলে বেটার হয়, কারণ ভাল্লুক তো আমাদের এখানে দেখা যায় না। তাহলে কুকুর যদি মেরু কুকুর হয় তাহলে গায়ে প্রচুর লোম থাকবে, মানে ভেড়া মনে হতে পারে। আমরা ওরম ভাই বলা যাবে না, বিদেশ তো অনেক বিদেশ আছে, ওরম বললো না, নির্দিষ্ট জায়গা উল্লেখ করতে হবে। তুমি ঠান্ডা অঞ্চলের কুকুরের কথা বলো, দরকার নেই, দার্জিলিং এ যাও, দার্জিলিং এর কুকুরগুলো কি প্রচুর লোম থাকে। আর আমাদের এখানকার কুকুর গরম আসলে হাসড়ে হাসড়ে লোম তুলে ফেলে উল্টে। তাহলে এমন কেন হলো? এটা কিসের জন্য হলো? প্রকৃতির জন্য। একদম, অবশ্য ওখানে কুকুর খেতে পাবে কি? আচ্ছা, ডারউইনবাদের ব্যাখ্যায় চলে আসে। দেখো, ডারউইনবাদের ক্ষেত্রে শোনো, আজকের দিনে যা কিছু আমাদের ক্যালকুলেশন হয়, হ্যাঁ সেখানে বৃষ্টি হয়, হতেই পারে। শোনো, ডারউইনের ব্যাখ্যায় চলে, শোনো ডারউইনের মতবাদের ব্যাখ্যা পরীক্ষায় আসবে। এক্ষেত্রে পেজ নাম্বার 96 একদম নিচে, তারপরে 97 চলে যাবো। হ্যাঁ, শুনে নাও, ডারউইনবাদের ব্যাখ্যা। এখানে ডারউইনবাদগুলো কিন্তু অনেকগুলো কথা বলেছে। যেমন ফার্স্ট, না তুমি উঠবা না, এখন তুমি এখন বসবা, দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি সামনে দিয়ে ঘুরে সোজা হয়ে বসবা, এটা তোমার এখন কাজ। হ্যাঁ, এদিক ঘোরো বা হয়ে বসো, এক্সিলেন্ট। আচ্ছা, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনবাদ কি বললো? যে দেখো, যে কোনো একটা জীব নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকে, এবার নির্দিষ্ট অঞ্চলে থাকার ফলে তার নির্দিষ্ট পরিমাণ খাবার তো অতিরিক্ত হচ্ছে না, তাই তো? কিন্তু কোনো কারণে ওই জীবে যদি সংখ্যা বেড়ে যায়, 10 জন ছিল 1000 জন হয়ে গেল বাই চান্স, তাহলে কি হবে? খাদ্যের অভাবে জীবগুলো কি হয়ে যাবে? মারা যাবে। আমাদের এখানে কুকুর হয় এক গাদা, 4টের মধ্যে একটা কুকুর বেঁচে থাকতেও পারে, নাও পারে, তাই না? এটা হচ্ছে কথা। না, ওগুলো আলাদা। তাহলে কি বলছে? ডারউইনের মতো অত্যধিক বংশবৃদ্ধি করা হচ্ছে জীবের সহজাত বৈশিষ্ট্য, মানে যদি সুযোগ পায় তাহলে জীব কি করবে? অত্যধিক বংশবৃদ্ধি করবে। আচ্ছা, এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। উদাহরণস্বরূপ, একটি স্ত্রী সালমন মাছ, স্যামন মাছ বলি আমরা, সালমন মাছ প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পারে। কটা ডিম পারে? 3 কোটি। আমরা যে মাছ খাই, রুই মাছের পেটি ধরে খাই না, ওই মাছের যদি ডিম বার করে 2-3 লাখ ডিম থাকে ওখানে একটা মাছ।
আমি রুই মাছের কথা বললাম, স্যামন মাছের ডিম আরো ছোট ছোট হয়, কয়েক কোটি ডিম থাকে। এটা তো পড়াচ্ছি। কিন্তু একটি ঝিনুক একবারে 12 কোটি ডিম পারে, ভালো করে শুনে নাও। স্যামন মাছ 3 কোটি ডিম পারে, আর ঝিনুক একবারে 12 কোটি, প্রায় প্রায় উল্লেখ করতেই হবে, 12 কোটি ডিম্বাণু উৎপাদন করে। ডারউইনের মতে, ভালো করে শুনবা, একজোড়া হাতি, তোমরা ভাবো কিন্তু কথা বলবা না, ভাবো, শোনো, বোঝো, এটা হচ্ছে আলোচনা চলছে, ঠিক আছে? ভাববা, শুনবা, যখন বলার সুযোগ দেবো তখন বলবা, সব সময় না। আচ্ছা, একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি যদি আজ পর্যন্ত বেঁচে থাকতো, তাহলে 750 বছরে, কত বছরে? 750 বছরে হাতির সংখ্যা হতো 1,90,00,000। হাতির সংখ্যা হতো 1,90,00,000, কিন্তু উল্লেখযোগ্য যে হাতি 12 বছরে একটা সন্তান প্রসব করে। 750 বছর তুমি কম ভাবলে? মানুষের কথা বাদ দাও। আচ্ছা, এবার এবার একটা কথা বলো তো, তাহলে ডারউইন যে কথা বললো সেটা কি বাস্তবে ঘটে কি ঘটে না? ঘটে না। ওই জন্য ডারউইন কি বলেছে, ঘটতো, যদি একটা হাতিও না মরতো, তাহলে একজোড়া হাতি থেকে 750 বছরে কত 1,90,00,000। কারণ কি, যে হাতি, যে মা বাবা হাতি আছে, সে 12 বছর অন্তর অন্তর একটা করে সন্তান দিচ্ছে। তাহলে শুনে নাও 24 বছর পর তাহলে কি হলো, ধরো দুটো সন্তান হলো, একটা ছেলে একটা মেয়ে, তারা আবার প্রজনন করলো, তাদের যে সন্তান হলো তারা প্রজনন করলো, এই করে 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 একটা লিমিট চলে আসবে যেক্ষেত্রে একসঙ্গে অনেক হাতি তৈরি হবে। ওই জন্য কি লাস্টের দিকে নাম্বারটা খুব বেশি, 1,90,00,000। বলে বলো। হাতি কি বলতো, প্রচুর বড় জীব তো। একটা যে মনে রাখো, পৃথিবীতে যে কোনো বড় কিছু করতে টাইম লাগে। কুকুরের বাচ্চা উৎপন্ন হয় বলে কারোর খুশি হয় না, কিন্তু একটা হাতির বাচ্চা যখন তৈরি হয়, পৃথিবীর মাটি না বুঝতে পারে যে একটা হাতির বাচ্চা এসছে পৃথিবীতে। সুতরাং বড় কিছু করতে গেলে টাইম লাগে। ওই জন্য হাতির বাচ্চা বড়, কুকুরের 4টে কুকুরের সমান একটা হাতির বাচ্চা হয়। তো এই হাতির বাচ্চা হয় এতটা, ওর তো ওজনই 2-3 কুইন্টাল হবে। তাহলে প্রোডাক্ট তৈরি করতে টাইম লাগবে তো, ভালো জিনিস। আচ্ছা, 2 নাম্বার, সীমিত। হ্যাঁ, এগুলো বারান্দায় কি জল পড়ছে দেখো তো, হচ্ছে না তো। কম্পিউটারটা সরিয়ে আনি, এদিকে ছাদ চলে এলে নষ্ট হয়ে যাবে। সে ঢুকুক, খুব ঠান্ডা থাকবে। আচ্ছা, এরপরে সীমিত খাদ্য বাসস্থান কি? কম্পিউটার সরিয়ে আসি বললাম, কেন গো? ঠিক আছে। আচ্ছা, বলছে কি, ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান ও খাদ্য কি হবে, সীমিত। আচ্ছা, এরপরে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, যেটা হচ্ছে একটু আগেও বললো যে একটা জায়গায় এক গাদা কুকুর তৈরি হলেও সবকটা কুকুর বাঁচে না, বিভিন্ন কারণে মারা যেতে পারে, অন্য বড় কুকুর এসে মেরে ফেললো, তাই না? আর রাস্তায় গাড়ি চাপা দিয়ে চলে গেল, খাদ্যের অভাবে মরে গেল। তো এগুলো কি বলেছে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, তাই না? তা বলছে কি, আন্তঃপ্রজাতি সংগ্রাম, যেমন মানে কুকুর কুকুরের মধ্যে সংগ্রাম হচ্ছে, যে বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, যেমন বিয়ে বাড়িতে হলে যেটা হয়। হ্যাঁ, আচ্ছা, ওর ইচ্ছা, ও মেরে দেবে, ওটা বিড়ালের সংগ্রাম। ওটা প্রজাতিগত রেষারেষি থাকে। আচ্ছা, এরপরে চলে আসি যে আন্তঃপ্রজাতি, মানে বিভিন্ন প্রজাতিভুক্ত জীব একসঙ্গে বসবাস করে। যেমন একটা জঙ্গলে যদি ভাবি, যদি সুন্দরবনের কথা ভাবি, তাহলে সুন্দরবনে বাঘও থাকে, হরিণও থাকে, তাহলে বাঘ হরিণকে খেয়ে নেবে নিশ্চয়ই। তাহলে হরিণ নিজের প্রজাতি যদি বাঁচাতে চায়, তাহলে কি করতে হবে, সংগ্রাম করতে হবে, বাঘ তাড়া করলে দৌড়াতে হবে। আর বাঘ যদি নিজের প্রজাতিকে বাঁচাতে চায়, হরিণের থেকে বেশি জোরে দৌড়ে হরিণকে ধরে মারি খেতে হবে, নাহলে তো খেতে, ও তো আর মাছ ধরে খাবে না, তাই তো? তো এটা কি বলেছে, সুন্দরবনের বাঘ মাছ খায়, কাঁকড়াও খায়। আচ্ছা, এবার চলেছি হ্যাঁ, বাঘকে কেউ খায় না, মানুষ খায়, বাঘকে কেউ খায় না। আচ্ছা, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, প্রতিকূল পরিবেশের সঙ্গে শোষণ। প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ মানে কি, জীবদের দেখো খরা, বন্যা প্রভৃতি পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়, একে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। ও তাহলে অস্তিত্বের সঙ্গে জীবন সংগ্রামকে কত ভাগে ভাগ করা হলো, 3টে। একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, অন্ত মানে
ভেতরে, অন্ত মানে তাহলে নিজের প্রজাতির ভেতরে সংগ্রাম। যেমন বাঘে বাঘে মারামারি হয়, হয় না? সিংহ সিংহ মারামারি হয়। ডাইনোসর, ডাইনোসর তো বেঁচে নেই, ওটার নাম কি? জিরাফ। জিরাফ জিরাফে মারামারি করে, ছাগল ছাগলে মারামারি করে দেখবা। ওই তো একদম মানুষে মানুষে মানুষের মানুষে হয়, তাই না? এবার চলেছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। কি? কে? টাইটানোবোয়া সাপ কোথায় ছিল? অ্যামাজনে? কবে আবিষ্কার হয়েছে? আমি জানি না, আমার জানা নেই এই সম্বন্ধে। দাদা ডিসপ্লেতে নেই। আমি কি করে জানবো? সব কি আমি জানবো? এবার শোনো, আন্তঃপ্রজাতির সংগ্রাম মানে কি বলতো? একই সঙ্গে যখন অনেক জীব বসবাস করছে তাদের মধ্যে, যেমন ও বললো যে কুকুরগুলো বিড়ালের বাচ্চা মেরে ফেলে, তাহলে কুকুর আর বিড়ালের বাচ্চা একই অঞ্চলের মধ্যে আছে, কুকুর কি করছে? বিড়ালের বাচ্চাগুলোকে মেরে ফেলছে। তাহলে বিড়ালের কাজ কি? কুকুরগুলো থেকে নিজের বাচ্চাকে বাঁচানো। এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্ত মানে বাইরে, অন্যান্য প্রজাতির সঙ্গে। লাস্টে হচ্ছে কি? প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। মানে মনে করো কুকুরের বিড়াল সবাই আছে, এদিকে এত খরা পড়ে গেল যে মাটিতে আর জল নেই, খুব কম জল পাওয়া যাচ্ছে। মনে করো 4 কিলোমিটার দূরে একটা নদী আছে, সেখানে গিয়ে জল পাওয়া যায়, তাহলে কি করবে? 100টা কুকুর আর 100টা বিড়ালের মধ্যে কি হয়তো 10-12টা কুকুর বিড়াল জল খুঁজতে খুঁজতে খুঁজতে, যাদের ইচ্ছা আছে জল খাওয়ার, কি খুঁজতে 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 কি হলো? নদীর কাছে পৌঁছালো, তারা বেঁচে গেলো। আর এদিকে খরার কারণে বাকিরা জল না খেয়ে মরে গেল। তাহলে এটা কিসের জন্য? এরকম সব থেকে বড় ঘটনা কি বলতো? আজ থেকে কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসর থাকতো, কিন্তু মানুষ তখন থাকতো না, ঠিক? তা সেই সময় একটা বড় উল্কাপিণ্ড এসে পৃথিবীকে দুম করে ধাক্কা মারে। চৌম্বকের যে আকর্ষণটা, হ্যাঁ, আগে তো নিশ্চয়ই আরো বেশি ছিল, এখন তো মানুষ পরিবেশ দূষণ করে এরকম করছে। আগে তো নিশ্চয়ই এসব ছিল না। আচ্ছা, চৌম্বক বলতে কোন চৌম্বক? পৃথিবী তো একটা মহাকর্ষ বল, মানে একটা বল আছে যার ফলে বাইরের ওগুলো আসে না। এখন তো আগে না না, বাইরের ওগুলো না আসার কারণ আছে। দেখো, একটা জিনিস মনে রাখবা, যা কিছু হয় তার একটা নির্দিষ্ট লক্ষ্যের কারণে হয়। যা কিছু হয় এটা তখন তুমি ভাববা ভালো করে। সারা আমরা যদি আমাদের আকাশগঙ্গার কথা ভাবি, আকাশগঙ্গা আমাদের ছায়াপথ হচ্ছে আকাশগঙ্গা। তাহলে আকাশগঙ্গার মধ্যে একটা গ্যালাক্সির নাম সৌরজগৎ। আচ্ছা, গ্যালাক্সির নাম আকাশগঙ্গা, সোলার সিস্টেম, মানে যেখানে সূর্য একটা নক্ষত্র, তার চারিপাশে একগাদা গ্রহ আছে। তাহলে এই আকাশগঙ্গার মধ্যে কয়েক কোটি এরকম আছে। সূর্যের মধ্যে কয়েক কোটি সূর্য আছে, তার মধ্যে গ্রহ তাহলে কয়েকশো কোটি আছে। না না, এটা সম্ভব না, মানুষও থাকতে পারে। এবার তুমি ভাবো, যদি আমরা কোনটা থিওরি, না না, আমি যেটা বলছি কমপ্লিট করে নাও, একটার সঙ্গে 4টে মিক্স করা যাবে না। এরপরে কি হলো, যদি তুমি আরেকটু জুম আউট করো, একটু মানে জুম কম করো, তাহলে কি দেখবা? যে সূর্যর মতো লাখ ছায়াপথের মতো ঘুরছে। তুমি আরো জুম আউট করো, আরো কমাও, আরো কমাও, এবার ছায়াপথের মতো কোটি কোটি ছায়াপথ আছে, আরো কমাও, দেখা যাবে কি ছায়াপথগুলো একটা ব্ল্যাক হোলের চারিপাশে ঘুরছে, আরো কমাও, তুমি নিজেকে জীবনে খুঁজেই পাবো না। তাই না? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এটা এবার সম্ভাবনা তত্ত্বে চলে আসে, যে এত বড় মহাবিশ্বের মধ্যে, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা গ্যালাক্সির নাম ছায়াপথ, আকাশগঙ্গা, ক্লিয়ার? তার মধ্যে একটা নক্ষত্র সৌরজগৎ আছে, যেটা হচ্ছে সূর্য। তার চারিপাশে মোটামুটি অনেকগুলো প্ল্যানেট, মানে গ্রহ ঘুরছে, আস্তে 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 ঘুরছে, হয়ে গেল। তুমি একটা জিনিস ভাবো, একদম এখানে সূর্য আছে, দেখো সূর্যের কাছের গ্রহের নাম কি? বুধ। বুধ খুব গরম, এখানে প্রাণের সৃষ্টি হয়নি। এর পরের গ্রহের নাম শুক্র, এখানেও খুব গরম, প্রাণের সৃষ্টি হয়নি। পৃথিবীতে এমন একটা সুন্দর আবহাওয়া তৈরি হলো যেখানে প্রাণের সৃষ্টি হলো এবং বিকাশও ঘটলো। পৃথিবীতে প্রায় প্রত্যেক দিন পৃথিবীর আশেপাশে, মানে দেখো আকাশের ক্ষেত্রে না সবকিছু যা কিছু হয় হাজার হাজার কিলোমিটার জুড়ে হয়। মানে আমরা এখানে পেনটা টুক করে ছুঁড়ে মারছি, ওখানে গিয়ে লাগছে, ওরে বাবারে বন্দুক দিয়ে মারলো, কত জোরে গেল। আকাশে পৃথিবীর কেন সূর্যের থেকে 4 গুণ বড়, মানে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। মনে করো, কল্পনা করতে পারছো? মনে করো পাহাড় একটা বিরাট বড় পাহাড়, বন্দুক যে গতিতে গেছে তাতে কয়েক কোটি গুণ বেগে চলছে। কি বললাম? বুঝতে পারলাম? তাহলে কত, মনে করো পৃথিবীর থেকে বড় বড় উল্কাপিণ্ড আছে, যারা কয়েক কোটি গুণ বেগে মহাকাশ দিয়ে চলছে। পৃথিবীর থেকে কয়েক কোটি, এবার দেখো কোটি গুণ বেগে চলছে, তাহলে কয়েক কোটি কিলোমিটার দূরে চলে যাচ্ছে। এটা কোনো বড় বিষয় না। চাঁদ আমাদের কিন্তু কাছে বলি, কিন্তু আদেও দূরত্ব কত? 15 লক্ষ কিমি।
ঠিক না? তাহলে ওগুলো অত বড় বড়, তাহলে এবারটা হচ্ছে একটা সম্ভাবনার কথা। দেখো আজ থেকে কয়েক লক্ষ বছর আগে ডাইনোসর থাকতো সারা পৃথিবীতে, ওরা সারা পৃথিবীতে ডমিনেট করতো, সব থেকে বড় জীব ডাইনোসর। কিন্তু একটা ছোট্ট একটা উল্কাপিণ্ড, মানে পৃথিবীর থেকে যদিও একটুখানি বড় সাইজের ছিল, সেটা দুম করে একটা ধাক্কা মারলো, পৃথিবীর সব জল এদিক ওদিক ওলটপালট হয়ে গেল, এত জোরে ভাইব্রেশন হলো, পৃথিবীর সব ডাইনোসর মরে গেল একটাতে, একটা জিনিসে দিয়ে ফসিল হয়ে গেল সব। তারপরে ধীরে 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 আবার নতুন জীবজগৎ সৃষ্টি হতে শুরু করলো, তাই না? তারপরে সেখান থেকে মানুষ চলে এলো, এখন ডমিনেট কে করছে? মানুষ করছে। এবং ডমিনেট করার সঙ্গে সঙ্গে আমরা ইতিহাসে খুঁজে বার করলাম ডাইনোসরকে ফিরিয়ে আনা সম্ভব না আজকে পরিবেশে ডাইনোসর। আজকে যদি আমরা দেখতো না, যদি আমরা গাছ আছে কয়েক ওই ডাইনোসরের সময় থাকতো আমরা গাছ, আমরাগুলো এত বড় বড় হতো, এই কিছু বলছে না। আমরা এত বড় সাইজের হতো, এখন কমে গেছে, প্রয়োজন নেই। এগুলোই কি বলা হয়? অভিযোজন আর এবং অভিব্যক্তি বলা হয়। আর এইটা আচ্ছা আচ্ছা একটু লাস্ট শেষ করি। তাহলে ডাইনোসরের পরে আমরা বেঁচে আছি এখন। পৃথিবীর সাইডে একটা বেল্ট আছে জানো, পাথরের বেল্ট, নাম শুনেছি কিনা আমি জানি না। এই পাথরের বেল্ট আর এখানে যে বিরাট বড় গ্রহ আছে লাল কালারের, যার নাম মার্স। পৃথিবীর চারিপাশে যতগুলো মিটিওরয়েড মানে উল্কাপিণ্ড আছে, বেশিরভাগ মার্স কি করে নিজের দিক, নিজের গুরুত্ব আকর্ষণ, হ্যাঁ মঙ্গলের কথা বলছি, মঙ্গল এত বড় নেই। কি মঙ্গল পৃথিবী, ই বাবা তুমি কি জানলে? অনেক বড় মঙ্গল, পৃথিবীর তুলনায় অনেক বড়। তাহলে মঙ্গলের আমরা পড়েছি না নিউটনের সূত্র, প্রত্যেকটা বস্তু পৃথিবীতে আবাস না, পৃথিবীর মধ্যে পৃথিবীর মতো আবাস করার সিস্টেম নেই, কারণ ওর ভেতরে জিনিসপত্র এখন লিকুইড আছে। এবার শোনো, তাহলে যদি মঙ্গল গ্রহর মতো বড় করে, মঙ্গল গ্রহ কি করে? যদি নিউটনের ল পড়ে থাকো যে প্রত্যেকটা বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ করছে, মানে আমি সূর্যকে আকর্ষণ করছি, আমি চাঁদকে আকর্ষণ করছি, আমি তোমাকেও আকর্ষণ করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কেউ চিপকে যাচ্ছি না কেন? কারণ পৃথিবী আমাকে আকর্ষণ করছে, আমরা এতটা জোরে পৃথিবী আকর্ষণ করছি যে যে ঘর্ষণ বলে সৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা দুজনা আটকে যাচ্ছি না। ক্লিয়ার? তাহলে যদি মঙ্গল গ্রহ অত বড় হয়, তাহলে মঙ্গল গ্রহ কি করছে? ওই বড় বড় সাইজের উল্কাপিণ্ডগুলোকে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে না? তাহলে সব উল্কাপিণ্ড মঙ্গলের ঘাড়ে গিয়েই পড়ছে। আর আর যা কিছু থাকছে, হয়তো এই যে বেল্ট আছে, এই বেল্টের কোনো একটাতে আটকে গিয়ে আগুন ধরে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে, এত কিছু হতে পারে। পৃথিবীতে ছোট ছোট উল্কাপিণ্ড প্রায় প্রতিদিন পড়ে, কয়েক হাজার, কিন্তু বায়ুমণ্ডলে ঢোকার পর ঘর্ষণ বলের প্রভাবে কি হয়ে যায়? আগুন ধরে নষ্ট হয়ে যায়। মঙ্গলবার পরবর্তীকালে তো বসবাস করতে পারে। হবে না, এখন ডিক্লিয়ার হয়ে গেছে, সম্ভব না। পরবর্তীকালে পরবর্তীকালে আমরা তো কয়েক কোটি বছর সার্ভাইভ করবো না। চাঁদ তো ছোট্ট একটা জিনিস। হ্যাঁ চাঁদ পৃথিবীতে কইছে। না, তা বলছি না। ধরো আমাদের কোনো একটা ব্যাকটেরিয়া আমার ছেড়ে দিয়েছে, দেখুন ব্যাকটেরিয়া হচ্ছে জীবন বেঁচে থাকছে। হ্যাঁ বেঁচে থাকলে মানুষ যেতে পারবে না। মানে কারণ ওখানে বলে মানুষের মতো আবহাওয়া সৃষ্টি আবহাওয়া সৃষ্টি করা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওখানকার যে মাটি আছে, সে মাটিটা পৃথিবীর মতো না। মানে ওখানকার মাটির যে তল, মনে করো 2-4 কিলোমিটার বা 50-60 কিলোমিটার তলায় গেলে পুরো লিকুইড, মানে লিকুইড মানে লাভা। 50 50-60 কিলোমিটার, সেটা হিসাব মতো কম, বুঝতে পেরেছো? ওই কারণে ওখানে বসবাসের উপযোগী নেই, এখন মানুষ অন্য কিছু খুঁজছে। তা যাই হোক, তারপর না কি এগুলো পরবর্তীকালে আমরা ধ্বংস হয়ে যাবো কোনো কারণে, তখন তো ওই মঙ্গল করেছে আমাদের মতো যদি না এবার এগুলো কি বলতো, মানুষ সম্ভাবনা তৈরি করছে। দেখুন ভারতেরও অনেক রকেট আছে, অনেক কৃত্রিম উপগ্রহ যেগুলো ছেড়ে দেওয়া হয়েছে, যে ওরা অদূর ইয়েতে মহাকাশে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। এবার যাচ্ছে এবং সে তরঙ্গ পাঠাচ্ছে, তরঙ্গের মাধ্যমে ডাটা ছবি পাঠাচ্ছে, হয়ে গেল। সেই কয়েক বছর লাগতে পারে, যখন ছবি ধরা পড়ছে সিস্টেমে, তখন দেখা যাচ্ছে ও আচ্ছা এরকম একটা ছবি, এরকম একটা জিনিস। কয়েক বছর বা কয়েকশো বছর লাগে। তাহলে তো এটা ভাবো, তাহলে কত সুন্দর সম্ভাবনা। আমি এটাই বলছি যে যা কিছু হয় কিসের জন্য হয়? কোন একটা কারণের জন্য হয়। তোমরা এখানে এসছো একটা কারণে, অঙ্ক শিখতে এসছো, এখানে আসারও কারণ আছে, এখান থেকে যাওয়ারও কারণ থাকবে। সুতরাং এই জিনিসগুলো বেশি যত কল্পনা করতে চেষ্টা করবা, তখন প্রবলেম হবে। কিন্তু যখন জীবনে সমস্যা আসবে, কল্পনা করো যে এটা কেন হলো। আচ্ছা রাজ, হ্যাঁ? কোনো কিছু একটা ধ্বংস হলো, হ্যাঁ। কোনো একটা কারণের জন্য ধ্বংস কারণ হলো। এই হলো তাহলে আমরা মানুষ সৃষ্ট বলে কি ডাইনোসর ইয়েস, হ্যাঁ, যদি সেই দিন ওই উল্কাপিণ্ড না যেত, তাহলে চাঁদ সৃষ্টি হতো না। তারাই কিন্তু চাঁদ ছিল না। আচ্ছা দেখবো যে ওই ডাইনোসরের যে সিনেমাগুলো দেখবো চাঁদ দেখায়, ডাইনোসর সৃষ্টির আগে কিন্তু চাঁদ ছিল না। প্রশান্ত মহাসাগরের ডাইনোসর মুখে আগুন বের হয়, সত্যি? ওগুলো সত্যি না,
গ্যাস বেরোতো, মিথেন গ্যাস বেরোতো শিওর, কিন্তু আগুন বেরোতো না, গরম হাওয়া বেরোতো। কিসে? ডাইনোসর ওই যে এই যে পৃথিবী সৃষ্টি পড়েছি না, ওই ব্যাকটেরিয়া থেকে জীব এরকম ভাবে আস্তে আস্তে। মুরগি আসছিল না এই ডিম আসবে ডিম বলে ডিম যখন মানুষ আসে প্রথমে কি মানুষের জানো তো হনুমান, ব্যাকটেরিয়া হনুমান এবার হনুমান কোথা থেকে এলো? এবার এইটা নিয়ে অনেক থিওরি আছে। থিওরি বলতে ওই যে বিবর্তন পড়ছিলাম না আস্তে আস্তে, তা প্রথমে জল থেকে ডাঙায় এলো, এবার ডাঙায় আসা পরে যে ব্যাঙই হবে এমন তো কিছু নেই, ব্যাঙের মতো অন্যান্য স্ট্রাকচার বিভিন্ন জীব হতে পারে। এবার তাদের জীবনের বিকাশের ফলে ফলে আস্তে 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 আস্তে, এটা কিন্তু একদিনে না, কয়েক কোটি বছরের কথা হচ্ছে এগুলো। আচ্ছা আমরা মানুষ কত বছর বাদে এসে সৃষ্টি হয়েছে? ওই যে আগের দিনই তো বলে 400 কোটি। 300 বছর। ও আচ্ছা হ্যাঁ, 370 বছর আগে তো জীব সৃষ্টি হয়, আমরা তো তার 100 কোটি বছর পরে এসেছি। ঠিক আছে, যাই হোক এগুলো কি বলতো সাধারণ মানুষকে বোঝানো সম্ভব না, তোমরা একটু পড়াশোনা করেছো তাই একটু বললাম। মানে এগুলো নিয়ে ভাবতে গেলে অনেক টাইম চলে যাবে, তখন দেখবে যে মানে কোথায় টাইম চলে গেল কোথায় টাইম চলে এলো এগুলো মনে পড়বে না, এই জন্য ভাববা না, মুখস্থ করে লিখবা। কি খবরে দেখাচ্ছে যে হিমবতের এই জিনিস আসছে এলিয়েন 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 নানা রকম রোগ ছড়ায়, এটা সত্যি না, এটা ফালতু কথা, খবরে দেখাচ্ছে। খবরে দেখবো না, রিসার্চাররা যদি বলে, রিসার্চ পেপার পাবলিশ হয়, তাহলে এটা সত্য, নাহলে মিথ্যা। বুঝতে পেরেছো? কোনো একটা সংস্থা যেমন নাসা যদি রিসার্চ পেপার নিজের বার করে যে হ্যাঁ ওইটা এসছে, যে ছড়াচ্ছে, তাহলে মনে করবো সত্য। আর মানুষ তো সব পড়ে না ওটাও তো বলেছে যে ওরা এলিয়েন দেখেছে বলে। এটা। হ্যাঁ রিপ্লেসমেন্ট কি আছে ওই জায়গায় তুমি তো কিছু একদম দেখো, কেউ যখন জানে না আমি করে জানবো? শোনা গেছে যে এলিয়েন ওটা কল্পনা, ওটাও একটা fact। এবার কোনো একটা দেশে দেখো, আমাদের দেশে এমন কিছু কমান্ডো আছে যেটা জ্যান্ত মানুষদেরকে চিবিয়ে খেয়ে নেবে, এমন কমান্ডো আছে। আচ্ছা আচ্ছা মানে তুমি বুঝতে পারো, ধরো ওর হাতে কিচ্ছু নেই, তোমাদের হাতে সব 4টে করে AK-47 আছে, ও জাস্ট ঘরের মধ্যে আসবে, 4 জনকে 2-1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলবে। কোবরা কমান্ডার আমি কি বললাম, এগুলো আন্ডারওয়ার্ল্ডে থাকে, একদম নিচে থাকে, এগুলোকে বার করা হয় না, এমনও থাকে, এমনও আছে কুখার, ও বোঝে না কিছু, ওদের মানে কি বলতে, সেই জঙ্গলি সাপের মতো জুপ করে গিয়ে প্লেনে করে ফেলে দিয়ে আসো, যে কোনো পরিস্থিতিতে কাজ করে দিয়ে বাড়ি চলে আসবে, হাইলি ট্রেন্ড। এবার কি বলতো, ওগুলো ভীষণ মেন্টালি ওরা প্রিপেয়ার থাকে, বুঝতে পেরেছো? ওরা মানুষ শারীরিক স্বাভাবিক ছিল দিয়ে ওরকম হয়েছে। ইচ্ছা যে আমি এরকম হব, কোবরা কমান্ডার দাদা ওগুলো কখনো প্রকাশিত হয় না। হয় না ভারতের অনেক রোবট আছে, ভারতের অনেক টেকনোলজি, সবকিছু সবাই জানে, তা হয় কখনো? অনেক কিছু কি রাখা প্রত্যেকটা দেশের আছে, যখন দেখবে বিশ্বযুদ্ধ বাজছে তখন সব টুকটুক করে বেরোবে, কিন্তু না বাঁধাই বেটার, মানুষের প্রচুর ক্ষতি হবে। ওরকম আছে মার্শাল থেকে তুমি পড়াশোনা না করলে জানবা কি করে? আমি তো বলছি না, এই চায়ের দোকান, এই মেয়েটে, এগুলো ফালতু, ইউটিউবে সব কিছু থাকে না। ব্যাপারটা কি হচ্ছে, এবারে রিসার্চার এমন হয় যারা টাকার পেছনে দৌড়ায় না, কিন্তু ধরো আমি ব্যবসাদার, আমি চাই আমার কাছে এত টাকা আছে আবিষ্কার করতে, কিন্তু পারবো না। কারা? হ্যাঁ, নর্মাল। আরে ওটা ট্রেনিং এর কোন টিচার পাঠাবে তখন ওরা এরকম হবে ওরা রিটায়ার হওয়ার পরে ওদের পেছনে স্পাই থাকে, যে ওরা কি করে বেড়াচ্ছে সম্পূর্ণ ট্র্যাক করা, ওদের জীবনকে ট্র্যাক করা হয়। কিন্তু এরকম মানুষ কম থাকে, মানে লাখে লাখে থাকে না, হাজারে হাজারে থাকে, কম, আমাদের না মাত্র 4 জনের মতো না খুব কম। ও রিজার্ভ, একদম একদম লাস্টে গিয়ে ওদের ছাড়া হয়। এমনও আজ পর্যন্ত তো থাকে নাকি ভীষণ সেফ, আজ পর্যন্ত ওদের ছাড়া প্রয়োজনই পড়েনি। যেমন চায়নার লোক, ওই এইটুকুনি চাউমিন খাওয়া মানুষ, আমাদের পাঞ্জাবের লোকগুলো যায়, দেখো মাজার থেকে নিচে লাথি মারে চল যায়। কি করবে? এবার শোনো, ভেদ বা প্রকরণ, ভেদ বা প্রকরণ হচ্ছে যে, হ্যাঁ এই যে তোমার ভেদ বা প্রকরণ, এটাকে বলছে ভ্যারিয়েশন। তাহলে অঙ্কের ভ্যারিয়েশন আলাদা, জীবন বিজ্ঞানের ভ্যারিয়েশন আলাদা। তাকে বলছে কি, পেজ নাম্বার 97 চলছে, ডারউইনের মতে পৃথিবীতে দুটি জীব কখনো অবিকল বা একই রকমের হতে পারে না। দুটি জীব মানে আমি আলাদা, তুমি আলাদা, সবাই জানে ডিএনএ আমাদের সবার বেসিক স্ট্রাকচার চেন কিন্তু আলাদা। ডিএনএ আরটিপিসিআর করে চেক করা হয়, কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস, সবাই জানে, কে জানে না? যার যদি বিয়ে উন্নত মানের তত মানে উন্নত মানের হবে হ্যাঁ, উন্নত করা যাবে। চুল টেনে আচ্ছা, এর পরে চলে আসো। বুড়া হয়ে যাচ্ছে হয় হ্যাঁ, ওখানে যে কোষ থাকে, কোষের নিউক্লিয়াস থেকে ওখান থেকে ডিএনএ পাওয়া যায়। আমাদের ডিএনএ নষ্ট থেকে
আচ্ছা শোনো, ভেদ বা প্রকরণে চলে আসে। দেখো ডারউইন বলছে কি পৃথিবীতে দুটো জীব কখনো একই রকম, এই কথা না, একই হতে পারে। আমি এখন বলবো না, পরে বলে দেবো না। আচ্ছা, অর্থাৎ দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য, বা যেমন দেখবো ওই দুটি জীব মানে ধরো যদি যমজ সন্তান হয়, তা ছোটবেলায় ওদের বৈশিষ্ট্য সেম থাকতে পারে, দেখতে সেম লাগতে পারে, কিন্তু বড় হয়ে কি দেখা যায় তাদের মধ্যে আলাদা হয়ে গেছে। না একই রকম দেখতে লাগে। দেখতে গেলে তাদের অভ্যাস আলাদা হবে। কিছু না কিছু আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, তো ডিএনএ স্ট্রাকচার ওটা আছে। আচ্ছা শোনো, এমন কি একই পিতার মধ্যে দুই সন্তানের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে। আচ্ছা, এবার এগুলো কেন হয়? মনে করো একটা বাবা মায়ের 2000 সালে একটা বাচ্চা হলো, আচ্ছা 2005-এই হলো। এবার 2005-এ যে সেটা হলো ছেলে, সে খুব মেধাবী, সে খুব দেখতে সুন্দর, মেধাবী, খুব ভালো। কিন্তু সেই বাবা মায় 2010-এ গিয়ে, কারণ আমাদের দেশের বাবা মারা একটু লেটে লেটে বাচ্চা গ্রহণ করে, ওই জন্য ভাই বোনদের মধ্যে গ্যাপ খুব বেশি হয়। তো যাই হোক, তাহলে 2010-এ একটা তাদের বাচ্চা হলো, হতেই পারে। তা সেটাও ছেলে হলো, সে দেখতে খুব সুন্দর, খুব ভালো, কিন্তু পড়াশোনায় খুব খারাপ, মানে ভালো পড়াশোনা করতে পারে, মানসিকভাবে ধরে রাখতে পারে না। তাই ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা কেন হলো? কারণ বাবা মা যখন 2005-এর এই ছেলেটাকে নিয়ে পড়ানো শুরু করলো বা কিছু করা শুরু করতে, দেখলো ছেলেটা খুব ভালো, বাবা মায়ের মস্তিষ্কে কি চলে এলো, ছেলে খুব ভালো, তাই বাবা মার মস্তিষ্কে স্ট্রাগলটা একটু কমে গেল, সেটা তার জিনের মধ্যে কোড হয়ে গেল। যেই কোড হয়ে গেল, নতুন যে প্রোডাক্ট বেরোলো তার মধ্যে শুধু সেটাই নেই, কারণ জানে ওটা হয়ে গেছে, বুঝে গেছে। আমি মানে বলতে চাইছি যে অভ্যাসটা জিনের মধ্যে কোড হয়ে যায়। এই পড়ে মানে এটা আমি জাস্ট আমি কিন্তু এটা 2-4-5 বছরের মধ্যে বললাম, কিন্তু এটা এইভাবে হয় না, এটা কয়েক প্রজন্ম পরে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি ওই প্রোডাক্টটা মেলে এবার ফালতু কোশ্চেন। আপনি বলে পড়ে এখানে মানুষের কথা হচ্ছে, যাই হোক, যোগ্যতমের উদ্বর্তন। এই শোনো, যোগ্যতমের উদ্বর্তন মানে কি? মানে কোনো একটা পরিবেশে টিকে থাকার জন্য কোনো একটা জীব প্রাণপণে চেষ্টা করছে, আর কোনো একটা জীব প্রাণপণে চেষ্টা করছে না, তাহলে কে বিলুপ্ত হবে? যে চেষ্টা করছে না। মনে করো জলের মধ্যে ছাগল আর মাছ ছেড়ে দেওয়া হলো, তা ছাগল যতই চেষ্টা করুক ও তো জলে বাঁচতে পারবে না, কিন্তু মাছ পারবে। তাহলে এখানে যোগ্যতা কার বেশি হলো? মাছে। এবার মনে করো মাছকে বলা হলো গাছে ওঠো, আর হনুমানকে বলা হলো গাছে ওঠো, কে জিতবে? হনুমান জিতবে, তাই না? এখানে বলা হচ্ছে কি, ডারউইনের মধ্যে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট 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 সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায়, তারাই জীবন সংগ্রামে জয়ী হয়। আচ্ছা, এখানে একটা গল্প থাকার কথা, থাকলে বলবো, নাহলে বলে দেবো। বলছে কি, জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য জীবেদের মধ্যে ছোট 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 পরিবর্তন হয়। যেমন আমি বলছি, বলে যেমন মনে করো আজকের দিনে আমাদের এখানে ভারতীয়রা, দেখো বাঙালিরা আগে খুব ইন্টেলিজেন্ট ছিল, এখনো আছে, নেই তা না, আছে, কিন্তু সেই লেভেলের নেই। এবার তুমি ভাবো তো, আজকের দিনে কেউ বিবেকানন্দ হতে পারবে? আজকের দিনে স্কুলের স্যারের ডায়লগ দিতে পারে যে রবীন্দ্রনাথ এত লিখে গিয়েছে, আমাদের কলেজের ম্যাডামরাও দেয়, এত লিখে গিয়েছে তুমি পড়ে শেষ করতে পারবে না, তো লিখা তো দূরে থাক। এবার প্রশ্ন হচ্ছে, আগেকার দিনে রবীন্দ্রনাথ যখন ছিল, সেই সময় কি আজকে শিক্ষা ব্যবস্থা ছিল? আজকের দিনে কি তাকে পালন করা হয়েছে? হয়নি। তা সেই সুযোগটা সে পেয়েছিল, বোঝা গেল? এটা হচ্ছে পরিবেশের সিস্টেম। আজকের দিনে নেতাজি সুভাষ হওয়া সম্ভব না, আজকের দিনে স্বামী বিবেকানন্দ হওয়া সম্ভব নয়, পরিস্থিতিই তো নেই, বুঝতে পেরেছো? পরিস্থিতির কারণে এই জিনিসগুলো হয়, ঠিক আছে। কিন্তু আজকের দিনে ভালো মানুষ হওয়া সম্ভব, নিজে অনেক কিছু করার পর আরো সামনের জনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তাই না? আচ্ছা, এবার চলেছে প্রাকৃতিক নির্বাচন কথা পড়ে। বলছে ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মানে ডারউইন মতবাদ লেখা হওয়ার সময় প্রাকৃতিক নির্বাচন না লিখলে তুমি হাফ নাম্বারও পাবে না। ভালো করে শোনো, ডারউইনের তুমি মতবাদ লিখছো 5 মার্কে, তুমি প্রাকৃতিক নির্বাচনই লেখনি, তাহলে 5-এর মধ্যে 2.5 তোমার বাধা, 2.5-এর কমই পাবা তুমি। প্রাকৃতিক নির্বাচন ডারউইনের শ্রেষ্ঠ মতবাদ, যেটা সর্ব জায়গায় গ্রাহ্য, এই জন্য প্রাকৃতিক নির্বাচন তোমাকে বলতেই হবে। বলছে কি, যে প্রাকৃতিক প্রক্রিয়া, ভালো করে শুনবা, অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। ভালো করে শুনো, আরেকবার বলি, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, তাকে বলে প্রাকৃতিক নির্বাচন। মানে মানে মনে করো কোন একটা জীব পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। আমি পেজ নাম্বার 97 চলছে আমার, ঠিক আছে। কোন একটা জীব, এই তো ভিআই নাম্বার পয়েন্ট,
আচ্ছা, এবার বলছে কি অনুকূল ভেদ সম্বন্ধ জীবেরা প্রাকৃতিক দ্বারা নির্বাচিত হলে অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং অধিকারে বংশবিস্তার করে। অপরপক্ষে প্রতিকূল ভেদ সম্বন্ধ জীবেরা প্রাকৃতিক দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈনিকের মধ্যে ধীরে ধীরে, মনে করে একটা আইল্যান্ড ছিল, উদাহরণ দিই, ছোটবেলায় পড়েছো, একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে শুধুমাত্র কচ্ছপ থাকতো, স্থলবাসী কচ্ছপ, মানে জলে গিয়ে মাছ টাছ ধরতো আর স্থল থেকে পাতাপুতি খেত, বিশেষ করে জলে যেত না, স্থলেই থাকতো। কোশ্চেন পরে পরে তাহলে কচ্ছপ যদি এখন গাছপালা খায়, কি খাচ্ছে? গাছপাতা, পরিষ্কার। তাহলে কচ্ছপ গাছপাতা কোথা থেকে খাবে? ডাঙা থেকেই খাবে, জলে নেমে তো খাচ্ছে না। এবার একদল টুরিস্ট মানে যারা এখানে ভ্রমণ করতে এসছে, গাছপাতা গাছপাতা হলো এমন একদল টুরিস্ট সেই দ্বীপপুঞ্জে এলো। তারা দেখলো যে বাহ, দ্বীপপুঞ্জটা বেশ ভালো, অনেকগুলো কচ্ছপ ঘুরে বেড়ায়, কোনো অন্যান্য জন্তু জানোয়ার নেই, আমরা এখানে থাকবো। তারা সঙ্গে দুটো কুকুরও ধরে আনলো, হয়েছে। এবার কুকুর ধরে আনলো, যে কুকুর তাহলে খাবারের প্রয়োজন, ছাগল ওকে বারবার কিনে আনতে হতো, তারপরে ছাগলও আনলো ধরে, ছাগলের পাটার মাংস নিজেও খাবো, কুকুরকে খাওয়াবো, পরিষ্কার হিসাব। এবার তাহলে ছাগল যখন চাষ করবে তাহলে ওখানকার গাছপালা নিয়ে খাবে। এবার একটা সময় হলো দেখছো না আর দ্বীপপুঞ্জে, ওরা তো যা যাবার মতো এক জায়গায় দ্বীপপুঞ্জে চলে এলো, এবার অন্য জায়গায় চলে গেল, কিন্তু কুকুর আর ছাগল থেকে গেল, দু একটা কুকুর দু একটা ছাগল থেকে যাবে না? তাহলে কুকুরগুলো কাকে মেরে খাবে? ছাগলকে, হয়েছে। কচ্ছপের ডিম তুলে খেয়ে নেবে, হয়ে গেল। আর ছাগল কি করবে? ঘাস গাছপাতা সব ছাগল, যা আমাদের ছাগল দেবে মুড়িয়ে সব খেয়ে নেয়, তাহলে কচ্ছপ টুকটুক করে খায় আর ছাগল হুড় করে খায়। তাহলে ছাগল যদি গাছপালা সব খেয়ে নেয় আর কুকুর যদি কচ্ছপের ডিম কুড়ে খেয়ে নেয়, তাহলে প্রশ্ন হচ্ছে যে কচ্ছপ যাবে কোথায়? ও না না, ডোডোর কোশ্চেনে পরে আসে, ডোডো তো মানুষ মেরে ফেলেছে। তাহলে কচ্ছপ না পেলো খেতে, যা দু চারটে ডিম পেড়েছিল তাও কুকুরে খেয়ে নিল, তাহলে কচ্ছপের বংশ কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে না? বুঝতে পেরেছো? এই ঘটনাকে বলা হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন। মানে বাইরে থেকে যদি কোনো জীব চলেও আসে, তোমাকে সেখানে ডিফেন্ড করতে হবে, নাহলে তুমি কি হয়ে যাবা? বিলুপ্ত হয়ে যাবা। ডোডো পাখিটা কি বলতো? ডোডো পাখি হচ্ছে মানুষ, ডোডো পাখি বলতো হেভি টেস্টি, বুঝতে পেরেছো? বলতো বালিদ্বীপের হাঁস। আর আগেকার দিনে দেখো সিনেমা আছে, বাংলা সিনেমা আমি দেখেছি কয়েকটা, মনে হয় বড় বড় বাড়ি, সাধারণত হয়নি এখনো, লাস্টে একটা আছে। যেমন এখন মুরগি চাষ করা হয়, তখন না না, আগেকার দিন ওই কনসেপ্ট ছিল না, হিস্ট্রি এর জন্য পড়তে হয়। আচ্ছা, এবার চলে আসি নতুন প্রজাতির উদ্ভব। বলছে বিশেষ জীবগোষ্ঠী অনুকূল প্রকরণ পুঞ্জিত হওয়ায় উদ্বংশীয় জীব বা উত্তর পুরুষের মধ্যে বৈসাদৃশ্য অনেক বেশি হয়। কালক্রমে নতুন একটি জীব প্রজাতির উদ্ভব হয়, বিবর্তনের ফলে জীবজগতে নতুন প্রজাতির জন্ম হয়। যেমন উদাহরণ হচ্ছে ল্যামার্কবাদে বলা ছিল, কার কথা? ল্যামার্কবাদে আমি কথা বলেছিলাম জিরাফের। ল্যামার্কবাদে কার কথা বলেছিলাম? জিরাফ। তাহলে ল্যামার্কবাদের ক্ষেত্রে যে কথা বলেছিল, যে ল্যামার্ক বলল কি জিরাফের এক গাদা প্রজাতি ছিল, না জিরাফের একটাই প্রজাতি ছিল, সেই জিরাফগুলো কি চাইলো? উপরে গাছের পাতা খাবো, ছাগলের মতো মাথা নত করে ঘাস খাবো না, ওই জন্য সকল জিরাফের গলা কি হয়ে গেল? লম্বা। কিন্তু এটা কি হতে পারে? পারে না। একটা ছাগল যদি চাষ করে, ছাগলের কুকুর, দেখ কুকুরের বাচ্চা সবাই দেখেছো, কালো পিওর দুটো কালো কুকুর, একটা কুকুর একটা মেয়ে কুকুর, তাদের মধ্যে প্রজনন করার পরে নতুন কচি কাঁচা হলো, দেখলো এই মেয়ে একটা কালো একটা সাদা হয় না? তা প্রশ্ন হচ্ছে তার মানেটা কি জিনের মধ্যে কিছু লুকিয়ে ছিল? আমরা কিসে পড়েছি? মেন্ডেলে পড়েছি না? জিনের মধ্যে লুকিয়ে থাকতে পারে, হট করে লম্বা হয়ে যেতে পারে। তাহলে এখন হলো কি জিরাফের মধ্যে অনেক জিরাফ ছিল, জিরাফের মধ্যে অনেক ছোট ছোট জিরাফের প্রজাতি ছিল, জিরাফের প্রজাতি। কিছু জিরাফ ছিল ঘাড় লম্বা, কিছু জিরাফ ছিল ঘাড় নিচু। এবার গাছের পাতা খাওয়াতে কে বেশি পাবে? যারা উপরে সেগুলো গাছের পাতা বেশি খেতে পারলো, আর ছোটগুলো খেতে পারলো না, তাহলে কালক্রমে তারা বিলুপ্ত হয়ে গেল। হয়তো খাবার ছিল না। দেখি ডারউইন কি বলছে। বলছে যে ডারউইনের মত অনুসারে উদ্বংশীয় জিরাফের দলে বিভিন্ন দৈর্ঘ্যের গ্রীবা সমন্বিত জিরাফ ছিল, মানে বিভিন্ন দৈর্ঘ্যের গলা ঘাড় উঁচু সম্বন্ধ জিরাফ ছিল। উঁচু ডালের পাতা নাগাল পাওয়ার জন্য দীর্ঘতম গ্রীবার উদ্বংশীয় জিরাফে প্রাকৃতিক নির্বাচনে আনুকূল্য পায়। দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচনে আনুকূল্যের অভিযোজনমূলক বৈশিষ্ট্য এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়। কয়েক জনুর পর সুদীর্ঘ গ্রীবা সমন্বিত জিরাফের দলের আবির্ভাব ঘটে এবং যে ছোট জিরাফের দল ছিল তাদের মধ্যে তারতম্য দেখা যায়। তবুও বর্তমান কালের সমস্ত জিরাফের গ্রীবা সুদীর্ঘ। এখন কিন্তু বেটে জিরাফের ঘাড় সম্বন্ধে জিরাফ কিন্তু আর নেই, বুঝতে পারলাম? এবার দেখো, এটা তুমি শ্রেয়া যেটা বলে সেটা ঠিক আছে, ঠিক আছে। দেখবে যে একটা ক্লাসের মধ্যে যে বাচ্চারা কম পড়াশোনা করে
যে বাচ্চাটা একটু কম বোঝে, যে বাচ্চা খুব ভেতরের গ্রাম থেকে আসে, তাদেরকে ভালো ছেলেগুলোকে খোঁচা মেরে মেরে ফেলে। ও পড়ে না, ও তুই পারবি না, বলে 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 ডিমোটিভেট করে ও মন থেকে মরে যায় যে আমি পড়তে এসেছি এইটুকুনি, এইটুকু, তাই না? তা জিরাফের দলে যে লম্বা, সে বেরিয়ে গেলে লাথি মারবে কি মারবে না? মারবে। এটাকে কি বলা হচ্ছে? অন্তঃপ্রজাতি সংগ্রাম। কি বলছে? ঘাড় লম্বা জিরাফ গুলো তো নিচের ঘাসও খেতে পারে, কিন্তু ঘাড় নিচে জিরাফ গুলো তো উঁচুর পাতা খেতে পারছে না। ঘাড় লম্বা কি বলবে? আমি নিচেরও খাবো উপরও খাবো, তুই পালা। ঝুঁকে মারবে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে সমস্যা। এবার চলে আসি যে পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত। কে এসছে? চলে আসুন, একটু মুখটা দেখান। নিচানের ভাই এসছে, ও না না, সে আর ভাই এসছে, তাহলে না, এটা বাচ্চা নেই। বাচ্চা মেয়ে এসছে, ওদের 6 এ পড়া আছে এখন, ঠিক আছে। তার চুলটা এই আজকের দিনে একটু খাটনি হয়েছে, এই 10:30 থেকে। হ্যাঁ, ও আচ্ছা, এই শোনো, ডারউইনবাদেরও কিন্তু ভুল ত্রুটি আছে, কথা বলো না, 12:30 বাজতে গেল। দেখো, কিছু কিছু কথা আছে, যেমন হচ্ছে, আমি দুটো বৈশিষ্ট্য কথা দেখা দেবো পরে। বলছে যে জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি, খাদ্য ও বাসস্থান ধ্রুবক, ভালো করে শুনবা। এক্ষেত্রে সিদ্ধান্ত আমরা কি যাব? অস্তিত্বের জন্য সংগ্রাম। 2 নাম্বার, অস্তিত্বের জন্য সংগ্রাম ক ধরনের আছে? 3 ধরনের। অন্তঃপ্রজাতি মানে নিজের প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রাম। আন্তঃপ্রজাতি মানে একটা জীব যে অনেকগুলো জীবের মধ্যে থাকে, তো ওই প্রত্যেকটা জীবের মধ্যে কি হলো? সংগ্রাম। 3 নম্বর, পরিবেশের সঙ্গে, পরিবেশে খরা, ভূমি, বন্যা ইত্যাদি। পেজ নাম্বার 98, পর্যবেক্ষণ সিদ্ধান্ত। আর কত রকম কথাই দাও। এবার চলে আসছে যে নয়া ডারউইনবাদ। আচ্ছা, ডারউইনবাদের ক্ষেত্রেও কিন্তু সবকিছু ঠিকঠাক ডারউইন কিন্তু বলেননি। আপনি নিচে যেতে পারেন, তারা ছাদে যেতে পারেন। আচ্ছা, নয়া ডারউইনবাদে কি বলা হলো? যে ভাইসম্যান, দা ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন প্রমুখ বিজ্ঞানীরা বললো যে ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাকে নয়া ডারউইনবাদ বলা হয় বা আধুনিক সংশ্লেষণবাদ বলা হয়। পরীক্ষার সময় কিন্তু মনে রাখবা, তাহলে তুমি পড়ে গেলে নয়া ডারউইনবাদ, পরীক্ষায় এলো আধুনিক সংশ্লেষণবাদ, তুই পারলে না, তার জন্য না হয়। আচ্ছা, এবার হচ্ছে ডারউইনবাদের ত্রুটিগুলো কি কি পরীক্ষায় আসবে। ডারউইন ছোট ছোট প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু লক্ষ্য করা গেছে ওইগুলির বংশানুসরণ না ঘটায় অভিব্যক্তিতে এদের কোনো ভূমিকা নেই। মানে ওই যে ইঁদুরের লেজ কেটে দিয়ে যে কথাটা বললাম, সেটা কি বংশানুসরণ ঘটলো? ঘটেনি। 2, ডারউইন কোষ ও জনন কোষের প্রকরণগুলোকে পৃথক করতে পারেনি, কারণ সেই সময় ডারউইনের কাছে সেই টেকনোলজি ছিল না যে কোষ এবং জনন কোষ সম্বন্ধে জানতে পারে। 3, ডারউইন প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি, যে প্রকরণ কি করে সৃষ্টি হলো সেটা তো ডারউইন বলেননি। 4, ডারউইন যোগ্যতমের উদ্বোধনের কারণ ব্যাখ্যা করতে অপরাগ ছিলেন, যে যোগ্যতমের উদ্বোধন হলো কি করে, পেজ নাম্বার 99। ভি, ডারউইন, নিচে রাখো, ডারউইন মিউটেশন প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। ডারউইন মিউটেশনকে কি বলেছে? প্রকৃতির খেলা, কারণ সে ব্যাখ্যা করতে পারেনি সেই সময়, একটা নাম তো দিতে হবে, তাই না? তাহলে হুগো দা ভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা, পরীক্ষায় আসবে। ডারউইন লুপ্তপ্রায় অঙ্গের উৎপত্তি ব্যাখ্যা করতে পারেননি। ল্যামার্কবাদ আর ডারউইনবাদের মধ্যে পার্থক্যগুলো একটুখানি কষ্ট করে মুখস্থ করে নেবা, তারা আজকে 99 পাতা পর্যন্ত পড়া করে দাও। আচ্ছা, ডারউইনবাদের